আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব জাহেদ চৌধুরী। জাহেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও আমাদের সাথে এই আলোচনায় আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্না। মিস্টার পান্না, আপনাকেও স্বাগত আমাদের এই নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় একাধিক সময় নানান অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর করবেন বিশ্লেষণ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, পদে থাকার সময়ের কাজের জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না, তবে দায়িত্বে না থাকলে, অর্থাৎ দায়িত্বে থাকার আগে পরে যে কোনো অপরাধের জন্য যে কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। প্রশ্ন হলো, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল যে দাবি তুলছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বিচার করা কিংবা না করার ধোঁয়াশা কি কাটলো, নাকি অস্পষ্টতা থেকেই গেল? সহজ করে বুঝতে চাই। এছাড়াও এনসিপির পদযাত্রায় হামলা, কন্যার বেপরোয়া কর্মকাণ্ডে জামায়াত এমপির বাড়ি ঘেরাও আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু শিবির ছাত্রলীগের সংঘর্ষের প্রতিবেদন প্রাসঙ্গিকভাবে আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই তথ্য উপদেষ্টার প্রতিবেদনটি দেখে আসি। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর নীতি, কৌশল ও তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। সরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে। জাহিদুর রহমান বলেন, পূর্ববর্তী সরকারের লুটপাট, পাচার, দুর্নীতি প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। এর প্রভাব গ্যাস সেক্টরে পড়েছে। চলমান সংকট মোকাবেলার চেষ্টা করছে সরকার। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা ছিল, কি ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগারকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। সো এই অ্যাকিউমুলেটেড প্রবলেমগুলোর মাসুল আমাদেরকে খানিকটা দিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি, কিন্তু এগুলো তো খুব সহজ প্রসেস না। বলেন, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া না গেলেও দায়িত্বে না থাকলে যে কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। তার পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আমার প্রতিবেদনটি দেখছিলাম। জাহেদ চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা দেখছিলাম ডাক্তার জাহিদুর রহমান বেশ কিছু প্রসঙ্গে কথা বলেছেন। গ্যাস সংকট একটা বড় প্রকট আকার ধারণ করেছেন, সেই প্রসঙ্গে তো কথা বলেছেনই। প্রাসঙ্গিকভাবে রাষ্ট্রপতির প্রসঙ্গটি নিশ্চয়ই গণমাধ্যম কর্মীদের প্রশ্নের ভিত্তিতে এসেছে। সহজ করে একটু সরল করে বুঝতে চাই যে আজকে যে বক্তব্যটা এলো, তাতে করে কি বিএনপির অবস্থান স্পষ্ট হলো রাষ্ট্রপতি প্রসঙ্গে? ধন্যবাদ আপনাকে। দেখুন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পর থেকেই নানাভাবে বিষয়টি আলোচনায় আসছে। ওনার যে জেএমসি বিল্ডার্স যে প্রতিষ্ঠানে উনি রাষ্ট্রপতি হওয়ার আগে জড়িত ছিলেন, এবং ইসলামী ব্যাংকের যে ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে ২৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে, নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান, তার মধ্যে একটি সেটি, এবং এটার সাথে উনি জড়িত ছিলেন। এবং আমরা জানি যে এটা ইন্টেলিজেন্স ইউনিট, গোয়েন্দা ইন্টেলিজেন্স ইউনিট, তাদের তদন্তে প্রাথমিকভাবে এই যে সমস্ত পরিচালক ওই সময়ের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, এবং অভিযোগের উপর ভিত্তি করে আদালত থেকেই সব পরিচালকের ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে, দুদককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতেই শাহাবুদ্দিন চুপ্পু উনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন থাকা অবস্থায়। গত বছর মানে 2025 সালে অক্টোবরে এসে, প্রথমে মার্চেই তদন্ত প্রতিবেদনটি আসে এবং অক্টোবরে এসে আদালত থেকে দুদককে নির্দেশ দেওয়া হয় তদন্ত করার জন্য। জাহেদ চৌধুরী, বিষয়টা হচ্ছে যে এই ধরনের অভিযোগগুলো যেগুলো আছে, সেগুলো তো গণমাধ্যমে কল্যাণে আমরা সবাই জানি। এখন কোয়েশ্চেন আসছে যেটা 51 ধারার আলোকে উনি কনস্টিটিউশনের 51-এ যেটা বলা হয়েছে, এবং এটা রাষ্ট্রপতি, বিদায়ী রাষ্ট্রপতি
এটা মেনশন করেছেন যে আমি 51 ধারার দিকে দৃষ্টি দিন, তাইলে আমার বিরুদ্ধে যে সমস্ত কথা আসছে এগুলো হবে না, এরকম কথা উনি বলেছেন। কিন্তু 51 ধারাটা কি, এখানে ওনাকে ইন্ডিমেন্টি দেওয়া হয়েছে, আমি যদি বলি একমাত্র রাষ্ট্রপতির ক্ষেত্রে, যে উনি রাষ্ট্রপতির যে কেউ যখন বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আসীন থাকবেন তখন উনি যে সমস্ত কর্মকাণ্ড করবেন এইগুলা সব ফৌজদারি কার্যক্রমের বাইরে থাকবে। আপনি কোনো মামলা করতে পারবেন না, কার্যক্রম চালাতে পারবেন না, কিছুই করতে পারবেন না। কিন্তু উনি রাষ্ট্রপতি হওয়ার আগে যদি কোনো অপরাধ করে থাকেন কিংবা পরে কোনো অপরাধ করেন, তাইলে এটার ব্যাপারে কোনো বাদ দেওয়া নেই। এটা খুবই স্পষ্ট, এটা কনস্টিটিউশনে খুবই স্পষ্ট, এবং তথ্য উপদেষ্টা এই কথাই বলেছেন। ওনার কথা কি স্পষ্ট হওয়া গেছে যে বিভিন্ন এই কথা যে দাবি আছে, চাওয়া আছে, সেগুলো এটা আমি বলবো যে উনি রিইটারেট করেছেন, মানে এই কথাটি কিন্তু সালাউদ্দিন সাহেব প্রথম দিন একটু ঘুরিয়ে বলেছিলেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা একটা পার্ট মিডিয়া আসছে, প্রচার হয়েছে, ওনার বক্তব্যের আরেকটা পার্ট ছিল যেটা সব মিডিয়া কভার করেনি। ওনার ওইখানে ওইটা বলা ছিল যে আমরা রাষ্ট্রপতি হিসেবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না, রাষ্ট্রপতি থাকাকালীন উনি যে সমস্ত কর্মকাণ্ড করছেন এটা নিয়ে ব্যবস্থা নিচ্ছি না। সালাউদ্দিন সাহেব ওই কথা বলেছিলেন। কিন্তু উনি রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা পরে কোনো অপরাধ করে থাকলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো বাধা নেই, এটাও কিন্তু সালাউদ্দিন সাহেব ওই দিন স্পষ্ট করেছেন। এটা আজকে আবার ফর্মাল ব্রিফিংয়ে, এটা তো সরকারের মুখপাত্র হিসেবে উনি প্রতি মঙ্গলবার ফর্মাল যে ব্রিফিংটা করেন তথ্য উপদেষ্টা পিআইডি কনফারেন্স রুমে, সেই ব্রিফিংয়ে আবার ওই কথাটা স্পষ্ট করেছেন। আমার মনে হয় এটা নিয়ে কনফিউশনটা অন্য জায়গায় হতে পারে। যেমন এরশাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছিল উনি রাষ্ট্রপতি থাকার সময় কিংবা শাসন ভার গ্রহণের সময়, এই ধরনের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অপরাধের সেইগুলা আনা হয়েছিল, এটা ভিন্ন প্রেক্ষাপট। আর ওনার বিরুদ্ধে অভিযুক্ত হলো উনি রাষ্ট্রপতি হওয়ার আগেই উনি যে অপরাধ করেছেন সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা। এখন আপনি যেটা বলছেন এটা স্পষ্ট হলো কিনা, স্পষ্ট দেখেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র কালকে বলেছেন যে আমরা ব্যক্তি হিসেবে ওনার বিরুদ্ধে আলাদা কোনো প্রসিডিংস কিংবা বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স ইউনিট, গোয়েন্দা বিভাগ, তারা কোনো তৎপরতা আলাদাভাবে করবে না। কোর্ট কিছু করবে কিনা, কোর্টের এটা হেয়ারিং আছে, হেয়ারিংয়ে এটা জানা যাবে যে কি হলো না হলো, আলাদা করে তার মেনশন করলো কিনা। কিন্তু পরিচালকদের ব্যাপারে যে ব্যবস্থার কথা কোর্ট বলে দিয়েছে এটার আওতায় উনি চলে আসেন। এটাই হলো পিন পয়েন্টের জায়গাটা, হলো উনি ওই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন এবং পরিচালকদের ব্যাপারে কোর্টের আদেশ আছে। উনি ওই সময় এটা থেকে ইন্ডিমেন্টি পেয়ে গেছেন বিকজ অফ উনি ওই সময় রাষ্ট্রপতি ছিলেন। এখন উনি রাষ্ট্রপতি নেই, এখন যদি এটার কোনো প্রসিডিংস ড্র হয় তাহলে অটোমেটিক্যালি, আমি টার্মটা ইউজ করছি যে এটা কোর্ট যদি আলাদা করে নাও বলে তাহলে আগের যে অর্ডার আছে সেটাই কিন্তু আইনজীবীরা বলার চেষ্টা করছেন। এবং এটা মানে কনসার্ন আইনজীবী শিশির মনির একাধিকবার এই কথাটিও বলেছেন, শুরু থেকে উনি বলছেন একই কথাই, এবং ওনারা হয়তো কোর্টে এটা আলাদা করে মেনশনও করবেন। আমরা আদালত থেকে হয়তো ওই ব্যাপারে স্পেসিফিক ওই কেসটার ব্যাপারে, ইসলামী ব্যাংক রিলেটেড, ইসলামী ব্যাংকের অর্থ পাচার জালিয়াতির যে ঘটনাটা, সেই জালিয়াতির ব্যাপারে ওই ৮০,০০০ কোটি টাকার পাচার ২৪টা প্রতিষ্ঠানের মাধ্যমে তার একটি প্রতিষ্ঠানের উনি দায়িত্বে ছিলেন। তো সেই অংশটা আমার মনে হয় আদালত থেকে আমরা আরও স্পষ্ট হতে পারবো, কিন্তু আমি মঞ্জুর আলম পান্না, আপনার কাছ থেকে এই বিষয়টি জানার আগে আমাদের সাথে এই আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া এবং একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, দুজনকেই এই আলোচনায় যোগ করে নিতে চাই। আমি তাদের কাছে যাবার আগে একটু মঞ্জুর আলম পান্না আপনার কাছ থেকে একটু বুঝতে চাইছি যে আপনি কি পরিষ্কার হতে পেরেছেন যে আসলে শাহাবুদ্দিন প্রসঙ্গে, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রসঙ্গে বিএনপির অবস্থান কি পরিষ্কার হচ্ছে, কিংবা যে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে না এই বিষয়ে এসে বিএনপি একটু সরে যাচ্ছে বা বাঁচানোর চেষ্টা বা দায় মুক্তি, কোনো জায়গায় পরিষ্কার হওয়া গেল? না, পরিষ্কার হওয়া যায়নি। এটি যথেষ্ট অস্পষ্ট। তথ্য উপদেষ্টা যেটি বলেছেন আইনের কথা শুধু বলেছেন, কিন্তু আমরা সবাই আইনের কথাটা বলেছেন, কিন্তু আসলে আইন প্রয়োগ করা হবে কিনা এটা হচ্ছে মূল বিষয়। আমাদের দেশে আইনের চেয়ে রাজনীতিটাই বড় মুখ্য বিষয়। এখন বিষয় হচ্ছে, দেখুন, আমার যেটি মনে হয়, তিনি তো অস্পষ্টতা রেখেছেনই, মানে গভর্নমেন্ট অস্পষ্টতা রেখেছে, আমার যেটি মনে হয় যে তাকে দায়মুক্তি দেওয়া হবে। তার কারণ গত ৫ মাস বিএনপি আওয়ামী মনোনীত রাষ্ট্রপতির কাছ থেকে যতটুকু তার মাধ্যমে সলভ করা দরকার বিএনপির পক্ষে ততটুকু করিয়ে নিয়েছে। এবং আমি যতদূর জানি,
আমি যতদূর জানি বা বিভিন্ন সোর্স থেকে যেটুকু বলে যে 3টি শর্তে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির সাথে সমঝোতা হয়েছিল ওকে, তার পদত্যাগের বিষয়। 1 নম্বর হচ্ছে তার নিরাপত্তা ব্যবস্থা, যে ভিআইপি প্রোটোকল, সেটি স্বাভাবিকভাবে 3 মাসের জন্য রাখা হয়। কোনো রাষ্ট্রপতি পদত্যাগ বা অপসারিত হওয়ার 6 মাস না, 6 মাস করা হয়েছে, 3 মাস বিধান। যেমন 3 মাসেরটা 1 বছর করে নিয়েছে ডক্টর ইউনূস। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তার বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা দিতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে তার পরিবারের কোনো সদস্যকে কোনো ধরনের মামলা মোকদ্দমায় জড়ানো যাবে না। এগুলো কিন্তু ফর্মালি কোনো নিউজে আসেনি, এগুলো যা আসছে আমি যেটা বলছি এটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে। এবং যেহেতু একটা সমঝোতা হয়েছে, যেগুলো গুঞ্জন আছে বা যেটি আমি জানি যদি সত্য হয়ে থাকে অবশ্যই করবেন, এবং না করার যথেষ্ট কারণ আছে। যদি ডক্টর ইউনূসের মতন ব্যক্তিকে বা তার উপদেষ্টা পরিষদের সব সদস্যকে দায়মুক্তি দিতে পারে, এটা নতুন করে কিছু বলার নেই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করতে যাওয়া হয়েছে, মামলা নেওয়া হয়নি। কোনো মামলা নেওয়া হয়েছে, পরবর্তীতে শুনানির সময় সেটা সাইড করে দেওয়া হয়েছে, খারিজ করে দেওয়া হয়েছে। সো আমার মনে হয় এটি নিয়ে বিএনপি কিছু করবে না, জটিলতায় যাবে না। হ্যাঁ, তিনি যাওয়ার পরে তিনি যদি বিদেশ চলে যান, সেখানে গিয়ে তার পেটের মধ্যে যা আছে সেগুলো যদি একে একে প্রকাশ করা শুরু করেন, সেগুলো বিএনপির জন্য কতটুকু মানে এমব্রাসিং হবে সেটি পরের কথা। তবে আমার ধারণা এই মুহূর্তে কিছু করবেন। এবং আইনে অনেক কিছু আছে, আপনি যেটি বলছেন বা তথ্য উপদেষ্টা যেটি বলেছেন, জাহেদ ভাই যেটি বলেছেন, জাহেদ ভাই একটা কথা বলে এক্সাম্পল দিয়েছেন এরশাদের, সাবেক প্রেসিডেন্ট এরশাদের ক্ষেত্রে, যে তার বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া হয়েছিল, মামলা হয়েছিল, তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থা বা তার আগে যা যা করেছেন। দেখুন, এখন শাহাবুদ্দিনের সময় নয়। শাহাবুদ্দিন মানে আমি যে সদ্য পদত্যাগকৃত বিচারপতি শাহাবুদ্দিনের কথা বলছি, বিচারপতি শাহাবুদ্দিনের সময় কথা বলছি। বিচারপতি শাহাবুদ্দিন, তার ওই সময়টা যদি আমরা এখন বিবেচনায় নিই, সেটি ছিল সত্য যুগ, আর এখন হচ্ছে কলির যুগ। তো শাহাবুদ্দিনকে দায় মুক্তি দিয়ে বিএনপি লাভটা কি, অর্জন কি করবে বিএনপি? এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আচ্ছা, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং। এবং যে দেখুন ফোন আলাপের যে বিষয়টা আনা হয়েছে, বিশেষ করে 2টি পত্রিকায়, এগুলো তো আমার মনে হয় যে বিশেষ করে গোয়েন্দা সংস্থার দেয়া স্ক্রিপ্ট তারা পাবলিশ করেছে, এটি আমার ধারণা। ফোন আলাপের বিষয়টি কিন্তু একেবারেই এস্টাবলিশ করা যায়নি। শাহাবুদ্দিন সাহেব অস্বীকার করেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন আমাদের কিছু জানা নেই। এবং যদি ওই ধরনের কিছু থেকেই থাকতো, এর মধ্যে এটি ভাইরাল হয়ে যেত, সেটা কিন্তু হয়নি। তার মানে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, এবং ওইটি একটি ব্লেম দিয়ে তাকে একটা নার্ভাসনেসের জায়গা রেখে এই সবগুলো প্রক্রিয়া করা হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি একটু জাকির হোসেন ভূঁইয়া তার বিশ্লেষণটা শুনতে চাইবো নিশ্চয়ই। জাকির হোসেন, আপনি শুনছিলেন মঞ্জুরুল আলম পান্না এবং জাহেদ চৌধুরী যে বিশ্লেষণ দিচ্ছিলেন, যে আসলে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে আসলে অনেক কিছুই অস্পষ্টতা থেকে গেছে, বিশেষ করে যখন রাজনৈতিক দলগুলো তার বিচারের প্রসঙ্গটি সামনে আনছে। বিএনপি কি করবে না করবে সেটা স্পষ্ট হচ্ছে না, বরং মঞ্জুরুল আলম পান্না বলছে যে বিএনপি তার প্রয়োজন মিটে গেছে, বিএনপির কাছে তার প্রয়োজন ফুরিয়ে গেছে, ফলে তার বিষয়ে ধরি মাছ নাছুই পানি টাইপের একটা অবস্থানে থাকবে বিএনপি। কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচক যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। বিষয়টি আসলে আমি মনে করি পান্না সাহেব যেভাবে বলছেন সেই রকম বিষয় নয়। বিকজ অফ এখানে বাংলাদেশ একটা সংবিধান আছে, সেই সংবিধানের আলোকে পরিষ্কার সেখানে বলা আছে রাষ্ট্রপতির দায় মুক্তির বিষয়টা পরিষ্কার করা আছে। যদি নাকি তিনি তার ক্ষমতা থাকাকালীন সময় যদি কোনো রকমের রাষ্ট্রীয় বিরুদ্ধে কোনো কার্যক্রম পরিচালনা করে, সেই ক্ষেত্রে 51 ধারায় সেটা বলা আছে পরিষ্কার ভাবে, যদি উনি 52 যদি কোনো অনুচ্ছেদ যদি উনি না হানি ঘটান, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় কার্যক্রম চলাকালীন সময়ে তাকে সেখান থেকে তার বিরুদ্ধে কোনো ধরনের কার্যক্রম করা যাবে না। এখন কথা হলো, যদি তার পূর্ববর্তী কোনো ঘটনা ঘটে থাকে এবং সেটা যদি নাকি আইনগতভাবে আলোচনার মাধ্যমে বা তদন্তের সাপেক্ষে যদি সেটা আসে, অবশ্যই সেখানে আইনগতভাবে, কারণ বিএনপি তার ঘোষিত 31 দফাতে বলেই দিয়েছিল যে সেখানে তারা পরিষ্কারভাবে সর্বস্তরে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিএনপির প্রথম লক্ষ্য হিসাবে কাজ করবে। এবং আমরা দেখতে পেয়েছিলাম বিগত 18 মাসে যে সরকার ছিল, তখন বাংলাদেশে অহরহভাবে লক্ষ লক্ষ মামলা হয়েছিল এবং সেখানে অনেক নিরীহ লোককে সেখানে মামলা আসামি করা হয়েছিল, এবং যেটা কোনোভাবেই
আমরা আইনের দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে 10 জন মানুষ যদি অপরাধী হয়, যদি মুক্ত হয়, সেখানে একজন মানুষ যদি নিরপরাধ কোনোভাবে যেন তাকে আইনের মধ্যে তাকে অপরাধী হিসাবে ট্রিট করা না হয়, এটা আইনের ভাষ্য। সেহেতু অবশ্যই বাংলাদেশের প্রতিটি মানুষ যিনি অন্যায় করবেন, অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবেন, তাকে আইনের আওতায় আসবে, এটা স্বাভাবিক, আইনগতভাবে এটা হবে। কিন্তু যদি রাষ্ট্রপতি তার পূর্ববর্তী কোনো অবস্থান থেকে থাকে, তদন্ত হবে, তদন্তের মাধ্যমে যদি সেগুলি বিচার বিশ্লেষণে আসে, অবশ্যই তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেক্ষেত্রে জাকির হোসেন ভূঁইয়া, মানে তদন্ত হবে, সেই অভিযোগটা আনবে কে, মামলাটা করবে কে? সেখানে দুদক আছে, সেখানে যে আমরা যে উনি বলেছিলেন যে 18,000 কোটি টাকা সেখানে লুটপাট হয়েছিল, অবশ্যই প্রতিটা এজেন্সি আছে এখানের মধ্যে, এজেন্সিগুলি সেখানে বিচার বিশ্লেষণ করবে, তার মধ্য দিয়েই কার্যক্রম পরিচালিত হবে। দেশে যে মামলাগুলি হচ্ছে, প্রতিটা প্রতিষ্ঠান এখানের মধ্যে আছে, প্রতিষ্ঠান তাদের অবস্থান থেকে যেখানে আত্মসাৎ হয়েছিল সেই প্রতিষ্ঠান উদ্যোগ নিবে অবশ্যই। কারণ যেখানে সরকারের মুখপাত্রের বার্তার মধ্যে কি সেটা স্পষ্ট হয় যে কোনো সংস্থা, সেটা স্বাধীন হোক বা সাংবিধানিক হোক, তারা কোনো ব্যবস্থা নেবে? সরকারের কোনো মুখপাত্র বা সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তির বার্তার মধ্যে কি সেটা স্পষ্ট হয়? হলো এখানে বার্তা দিয়ে তো কাজ করা যাওয়ার সুযোগ নেই। একটা বিষয় ঘটনা ঘটবে, ঘটনা যদি ঘটে থাকে সেটা অবশ্যই তদন্ত হবে, এবং অ্যাডভান্স কোনো বিষয়ে বলা তো ঠিক না। আইনগতভাবে একজন মানুষের বিষয় তদন্ত যদি হয়, সেক্ষেত্রে সেই বিষয়টি আইনগতভাবে প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে যখন একটা অবস্থান তৈরি হবে তখন সেটা বলা উচিত। কিন্তু অ্যাডভান্স কোনো ব্যক্তি, যে কোনো মানুষের ক্ষেত্রেই কোনো বিষয়ে না জেনে না শুনে অতিরঞ্জিতভাবে বলাটা এটা ঠিক বলে আমি মনে করি না। জি, অসংখ্য ধন্যবাদ। সালাউদ্দিন আইয়ুবীকে একটু সময় দেন। সালাউদ্দিন আইয়ুবী, আপনি কি স্পষ্ট হতে পারছেন বিএনপির অবস্থান? দেখুন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তিনি খুব সুচতুর মানুষ। তার আমি মনে করি তৈলমর্দনের ক্ষমতা, এটা বাংলাদেশের রাষ্ট্রপতির ইতিহাসে যারা ছিল সবার ঊর্ধ্বে। আমি সংসদে সেদিন ছিলাম, যেদিন তিনি রাষ্ট্রপতির ভাষণ দেয়, বাইরে টেলিভিশনের পর্দায় ওনার বক্তব্যটা শুনছিলাম, দেখছিলাম যেভাবে অবলীলায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রশংসা করলেন, তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করলেন। সদ্য বিদায়ী তার আমি বলবো মদতপুষ্ট, সমর্থনপুষ্ট, একেবারে পছন্দের মানুষ শেখ হাসিনাকে অবলীলায় তিনি খুনি বললেন, ফেসিবাদী বললেন, নানাভাবে তাকে দায়ী করলেন বিভিন্ন ঘটনার জন্য, গুম খুনের জন্য। এবং তার চেহারায়, অঙ্গভঙ্গিতে একটু পরিমাণ আমি কোনো দ্বিধা অনুভব করিনি তার কথার মধ্যে। এই ধরনের মানুষগুলো তার এই চাতুরতা দিয়ে, তার তৈলমর্দনের যোগ্যতা দিয়ে সবাইকে কেমনে যেন জয় করে ফেলে। এটা একটা মানে আমি বলবো তাদের জন্য দুনিয়াবি আশীর্বাদ বলতে পারেন আর কি। তিনি সেই জায়গাটা জয় করছেন বলে আপাতত মনে হচ্ছে। মন্ত্রীদের কথায়, মন্ত্রীদের বক্তব্যে, সরকারের আচরণে খুব স্পষ্ট ওটা বোঝা যাচ্ছে তিনি এই কাজটা করতে পেরেছেন। আমাদের মঞ্জুরুল ইসলাম পান্না সাহেব তো ক্যাটেগরিক্যালি বললেন, তাকে শুধু ইন্ডেমনিটি নয়, তার সিকিউরিটি, তার দেশের বাইরে তিনি যে অঢেল সম্পদ গড়েছেন বিভিন্ন সময় দুর্নীতি করে। আমাদের আরেকজন আলোচক বলছিলেন যে তিনি কয়েকটা মামলায়ও এরকম অভিযুক্ত যে প্রায় 80,000 কোটি টাকা তিনি নানাভাবে করেছেন, লুটপাট করেছেন। এই টাকাগুলো তো দেশের বাইরে আছে, সুতরাং দেশের বাইরে যাওয়ার একটা সুযোগ বা কনফার্মেশন তিনি তৈরি করেই পদত্যাগ করেছেন বলে যে মঞ্জুরুল ইসলাম পান্না সাহেব যেটা বললেন, এইটা আমি মনে করি সবকিছু তার এই কোয়ালিটির মানে একটা অর্জন আমি বলবো। সেই জায়গা থেকে বিএনপির জন্য এটা আমার ব্যক্তিগত মতামত, বিএনপির জন্য ভয়াবহ ডিজাস্টার হবে তিনি যদি এভাবে পার পেয়ে যান। কারণ এই মানুষ ডিজাস্টারের কথা বলছিলেন, ডিজাস্টারের কথাটা একটু বুঝতে চাইবো নিশ্চয়ই, কিন্তু এটাও তো নিশ্চয়ই বিএনপির তো অজানার নয় যে আওয়ামী লীগ নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, শেখ হাসিনা নির্বাচিত ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মানে শাহাবুদ্দিনের মনস্তত্ত্ব তো অজানা থাকার কথা নয়, ফলে তাকে দায় মুক্তি দিয়ে বিএনপি আসলে কি অর্জন করবে, বিএনপির লাভটা কি হবে? দেখুন, এই রাষ্ট্রপতি হ্যান্ডলিং এ বিএনপি বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাষ্ট্রপতি বানিয়েছিল বিএনপি আজউদ্দিন সাহেবকে। এই আজউদ্দিনই বিএনপির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় নিয়ে এসেছেন। রাষ্ট্রপতি বানিয়েছিল একেএম বদরুদ্দোজা সাহেবকে, বিএনপি তাকে টেনে নামিয়েছে। আব্দুল সাত্তার সাহেবকে তৎকালীন বিএনপি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই জায়গাগুলোতে বিএনপি হ্যান্ডেল করতে পারেনি। এখন এইটা কিভাবে করতে পারছে বা পারবে, এটা দক্ষতা
সফলতার একটা মাপকাঠি হিসেবে আমরা একটা বিবেচনা করতে পারি, চিন্তা করতে পারি। বিএনপি আসলে এটা কিভাবে হ্যান্ডেল করবে তার চেয়ে ইজিলি তাকে এক্সিট দেওয়াটাই তাদের জন্য সহজ মনে করছে, এই রাস্তাটাই জন্য তারা বেছে নিয়েছে। এখানে কি পাচ্ছে না পাইছে সেই হিসাবে ডিজাস্টারটা কি বলছিলেন? ডিজাস্টারটা কি? এইটা চাই না ওইটা ঠেকা, এরকম মানে ওনারা চাওয়ার দিকে যাচ্ছে না, ঠেকানোর দিকে যাচ্ছে। সালাউদ্দিন আইয়ুবের ডিজাস্টারটা কি বলছিলেন? কি ডিজাস্টার হবে বিএনপি? ডিজাস্টারটা বলছিলাম, দেখুন আমাদের মঞ্জুরুল ইসলাম পান্না সাহেব বলছিলেন যে তিনি ফোনে কথা বলেননি। তিনি ফোনে কথা বলেননি তাই বলে যে কথা বলবে না এই নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ নাই। তিনি ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগের নেতা ছিলেন, যুবলীগ করেছেন, যুবলীগের নেতা ছিলেন। তিনি দুদকের কর্মকর্তা হিসেবে, দুদকের পরিচালক হিসেবে তা তৎকালীন আওয়ামী লীগকে দুর্নীতির সকল ধরনের সহযোগিতা করেছেন। সুতরাং এই ধরনের ব্যক্তি এবং নিজে দুর্নীতি করেছেন, এই ব্যাপারে মামলাও ইতিমধ্যে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট এই তথ্যও দিয়েছে, তার এই ব্যাপারে এনগেজমেন্টের কথা করেছে। সুতরাং এই ধরনের দুর্নীতিযুক্ত একজন ব্যক্তি, অপরাধী একজন ব্যক্তি, এই ধরনের একজন ব্যক্তি কোনোভাবেই ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারবে এটার ইতিহাস, তার হিস্ট্রি বলে না এটা। তিনি অন্যায়ের সাথেই সবসময় আপোষ করবেন, অন্যায়ের সাথে থাকবেন, এবং বাংলাদেশকে আগামী দিনে যারা নানা ধরনের কষ্টে ফেলতে চায়, বিপর্যয়ের মধ্যে ফেলতে চায়, সেক্ষেত্রে এরকম সেন্সিটিভ জায়গায় তিনি দায়িত্ব পালন করার কারণে তার হাতে অনেক ইস্যু, অনেক সুযোগ কিন্তু রয়ে গেছে। তিনি দেশের বাইরে গিয়ে এই সুযোগকে কাজে লাগিয়ে আবার ফেসিবাদকে সহযোগিতা করবে, এটা একেবারেই মানে আমরা ধারণা করতে পারি। সেক্ষেত্রে পান্না আপনার কাছে যাওয়ার আগে জাহেদ চৌধুরী একটু বিশ্লেষণ শুনতে চাই, যেভাবে তারা ব্যাখ্যা করছেন এবং পান্না যেভাবে ব্যাখ্যা করছিলেন, যে আসলে দেখুন, আমি মনে হয় সালাউদ্দিন আইয়ুবী সাহেব যে কথাগুলো বলছেন এবং আমার সহ-আলোচক পান্না যে কথাগুলো বলছেন, যে বাইরে গেলে তাকে যদি সেফ এক্সিট দেওয়া হয়, সেফ এক্সিট দেওয়া এবং দেশের বাইরে গিয়ে উনি কি করবেন এটা আনপ্রেডিক্টেবল। উনি অনেক কিছুই করতে পারেন, সত্য মিথ্যা অনেক কিছুই বলতে পারেন। এবং উনি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে আপনাদের নিশ্চয়ই মনে আছে, উনি নিজেই বলেছিলেন রাষ্ট্রপতি হওয়ার সময় যে আমি 3 মাস শেখ হাসিনার পায়ের ধুলো নেওয়ার জন্য অপেক্ষা করেছি, পদধূলি নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাকে উনি সেই সুযোগ দেন নাই। পরে বুঝতে পারলাম উনি আমাকে মনে মনে রাষ্ট্রপতি বানাবেন, সেই জন্য আমি যাতে কদমবুজি করতে না পারি প্রকাশ্যে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করছিলেন। তো এইরকম অনেক কথাই উনি বলেছেন প্রেসিডেন্ট হওয়ার আগে, পরে, বিশেষ করে প্রেসিডেন্ট হওয়ার পরে, এবং এইটা সবচেয়ে আলোচিত একটা তার ডায়লগ ছিল। সুতরাং উনি যে কি পর্যায়ের, উনি ব্যক্তি হিসেবে যে কোন পর্যায়ে কি, এটা তার নিজের বক্তব্যেই কিন্তু এটা স্পষ্ট। সুতরাং উনি 3টা গভর্নমেন্টকে সার্ভ করেছেন, মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং এখন বিএনপি সরকারের প্রায় 5 মাস উনি দায়িত্ব পালন করলেন। উনি শেখ হাসিনার গুণগান পার্লামেন্টে গিয়েছেন, আবার শেখ হাসিনাকে সবচেয়ে বেশি মানে কোনো রাষ্ট্রপতি এই সর্বোচ্চ পর্যায়ে গালিগালাজ করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে। সুতরাং উনি দেশের বাইরে গেলে আবার যে বিএনপিকে, তারেক রহমানকে নিয়ে কিছু বলবেন না, তার গ্যারান্টিটা কোথায়? তো সেক্ষেত্রে একটা লোকের তো আমরা দেখছি পান্না যে সমঝোতার কথাগুলো বলছিলেন, এখন সমঝোতার কথা আপনি দেখেন, আমি জানি না এটা পান্না সাহেব তার নিজস্ব সোর্সে কোথায় পেয়েছেন না পেয়েছেন। চুপ্পু, রাষ্ট্রপতি চুপ্পু এখন এমন কোনো পর্যায়ে নাই যে তার সাথে বিএনপি এত সমঝোতায় আসতে হবে, উনার এখন এত ক্ষমতা নেই। উনি বাইরে গিয়ে, যদি উনি দেশের বাইরে চলে যান আর গিয়ে এই কথাগুলো বলেন, তাইলে বিএনপি কি করতে পারবে তখন? তার দেশে তো কেউ থাকবে না তখন। আর অপরাধ দুর্নীতি যেটা করছেন, উনি 81,000 কোটি টাকা পাচার করেন নাই, ইসলামী ব্যাংক থেকে যে 80,000 কোটি টাকা পাচার হয়েছে এস আলম এবং তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, এই 24টা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান ওনার, এবং উনি এস আলমের হয়ে দীর্ঘদিন কাজ করেছেন, এস আলম গ্রুপের হয়ে, এবং ইসলামী ব্যাংকের ডাইরেক্টরও ছিলেন, ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। এগুলো আমরা সবাই জানি, পুরোনো কথা। তো ওই সময়ে তিনি অনিয়মগুলো, দুর্নীতিগুলো, জালিয়াতিগুলো করেছেন। তো এটা তো অলরেডি এটা প্রাথমিক তদন্তে এই ওনার সম্পৃক্ততার কথা বেরিয়ে আসছে। এটা যে আমি বানিয়ে বলছি সেটা না, কিংবা পান্না সাহেব এটা গ্যাস করে একটা কথা বলছেন বিশ্বস্ত সূত্রে, সেটা না। সেটা কিন্তু সরকারের তদন্ত সংস্থা দীর্ঘ তদন্ত করে একটা ইনফরমেশন পেয়েছে। এখন যেটা হলো যে এটা বিএনপির জন্য যেটা বলছিলেন সালাউদ্দিন আইয়ুবী সাহেব, এমপি সাহেব যেটা বলছিলেন, যে এই যেটা আসলে হতে পারে, আপনি যদি ভালো মন্দ সত্য মিথ্যা মিলিয়ে
আপনি তো বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, উনি এবং একটা ট্রানজিশনাল পিরিয়ডে উনি গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। সুতরাং এটা উনি করতে পারেন, চাইলে বিএনপির ক্ষতি করার কিছু সুযোগ তার আছে। জি, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে মঞ্জুর আলম পান্না আপনার কাছে জানতে চাইবো। জাহেদ চৌধুরী সাহেব বলছিলেন যে শাহাবুদ্দিন সাহেব এমন কি অবস্থানে আছেন যে তার সাথে সমঝোতা করতে হবে। বিরতি নেই, বিরতির পর ফিরে সেটা বুঝতে চাইবো। ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন জাহেদ চৌধুরী, আছেন মঞ্জুর আলম পান্না, আছেন মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া এবং একসঙ্গে আছেন সালাউদ্দিন আইয়ুবী। মঞ্জুর আলম পান্না, বিরতির আগে যে প্রশ্নটা রেখেছিলাম, জাহেদ চৌধুরী জানতে চেয়েছেন যে কি এমন অবস্থায় আছেন শাহাবুদ্দিন সাহেব যে বিএনপিকে এই ধরনের সমঝোতায় যেতে। আসলে আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে তিনি কি এমন শক্তিশালী অবস্থানে আছেন যে তার সাথে সমঝোতায় যেতে হবে। খুব স্বাভাবিক, জাহেদ যেটা বলেছেন খুবই যৌক্তিক প্রশ্ন। দেখুন, রাজনীতিতে এমন অনেক কিছু ঘটে যা আমাদের কাছে সাধারণ, কিন্তু জানার পরে মনে হয় অসাধারণ। যেমন আমি ফোন কলটির কথা বললাম, হ্যাঁ, আচ্ছা, রাষ্ট্রপতি কি এমন হয়ে গেছে, তাকে তো বিএনপি বললেই পারতো যে উই হ্যাভ টু গো, রাষ্ট্রপতি পদত্যাগ করে ফেলতেন। এবং রাষ্ট্রপতি নিজেও বলেছেন আমাকে যখন বলবে আমি চলে যাব। তাহলে কি এমন শক্তিশালী ব্যক্তি যে তার বিরুদ্ধে যদি ফোন কলে, আমি ধরেই নেব ফোন কলের বিষয়টি সত্য নয়, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাই না, ফর্মালি বলেছেন, তাহলে তার বিরুদ্ধে এরকম একটি নাটকের অবতারণা করতে হলে কোনো গণমাধ্যম করলো। এবং আমি তো বলেছি, আমি মোটামুটি সরকার বলেনি, কিন্তু এরকম একটি রিউমার তো ছড়ানো হয়েছে তাকে মেন্টালি উইক করার জন্য। হ্যাঁ, তাহলে এবং কোন দুটি গণমাধ্যম করেছে আপনি নিশ্চয় ভালো করে জানেন, যারা মোটামুটি বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারে, প্রথম শ্রেণীর দুটি দৈনিক। তাহলে অবশ্যই এটি রিউমার বা এটি ফ্যাব্রিকেটেড নিউজ। তাহলে এই নিউজটা করা হলো কেন? মোটামুটি আমি এখন পর্যন্ত মোটামুটি নিশ্চিত যে এই ধরনের কিছু ঘটেনি। যদি ঘটে থাকতো, কদিন হয়েছে, শুক্রবার থেকে আজকে মঙ্গলবার রাত, হ্যাঁ, 4 দিন হয়ে গেছে, এর মধ্যে বিষয়টি ভাইরাল হয়ে যেত। আমি আবারও বলছি না, বিষয়টি আসছে তো উনি যখন লন্ডনে অবস্থান করছেন এই কয়েকদিনে, না 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 না, মানে পদত্যাগের পর আপনি যেটা বলতে চাচ্ছেন। পদত্যাগের আরো আগে, পদত্যাগ সরি আরো বেশি, শুক্রবারে পদত্যাগ করলেন, এটি এসছে ফোন কলের বিষয়টি গত মঙ্গলবার বা বুধবার থেকে, হ্যাঁ, তো প্রায় 1 সপ্তাহ। এটা কিন্তু আমরা কেউ শুনিনি। এমনকি অনেকে মেক এআই দিয়ে তৈরি করে ছাড়ে, তেমন আমরা কিছু পাইনি। তাহলে এটা করতে হলো কেন? নিশ্চয়ই বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু না কিছু ঘটছে। অতএব রাষ্ট্রপতি এমন কিছু হয়ে যাননি, মানে সদ্য পদত্যাগকৃত রাষ্ট্রপতি, আবার কিছু যে নেই একেবারে তা কিন্তু নয়। আপনি মনে করুন যে ডক্টর ইউনূসের এক্সাম্পলটা আমি দিই, তিনি না হয় আমরা অনেকে বলি তিনি মার্কিন এজেন্ট, তার পিছনে ডিপ স্টেট ছিল, তিনি অনেক শক্তিশালী ব্যক্তি, আন্তর্জাতিক পর্যায়ে তিনি অনেক বেশি পরিচিত ক্ষমতাধর ব্যক্তি, তাকে যদি সেফ এক্সিট দেওয়া হয়ে থাকে সেটি মানার কোনো কারণ নেই, আমরা কেউ মানতে পারি না। তারপরেও তিনি হয়তো তার জায়গা থেকে মানে ওন করেন, হ্যাঁ, তিনি যেই তার যে অবস্থান বৈশ্বিকভাবে, কিন্তু তার উপদেষ্টা পরিষদের সদস্যরা সবাইকে তার মতন ক্ষমতাধর, তাদের প্রত্যেককে কেন সেফ এক্সিট দেওয়া হলো? এবং যেই সেফ এক্সিট, এখানে সরি আমি আপনার কথার মাঝখানে বলছি, মানে সেফ এক্সিট কথাটা ওই উপদেষ্টা পরিষদ নিয়ে ইউনূস কিংবা তার পরিষদে, ইউনূস সাহেব তো বাংলাদেশে অবস্থান করছে, তার উপদেষ্টারা সবাই বাংলাদেশে, তাইলে আর সেফ এক্সিট 2 ধরনের হতে পারে। একটা হলো আমি ক্ষমতা থেকে তাকে সুন্দরভাবে সরে যেতে দিলাম, আর আরেকটা হয়তো আপনি বোঝাতে চেয়েছেন কিংবা বলতে চাচ্ছেন কিনা যে তারা ক্ষমতার বাইরে যাওয়ার পরও তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হচ্ছে না, এই পার্টটা, তারা কিন্তু দেশের বাইরে যাচ্ছে না। শাহাবুদ্দিন চুপ্পুর সেফ এক্সিট বলতে খালি ক্ষমতার বাইরে যাওয়া না, উনি দেশের বাইরে যাতে নিরাপদে চলে যেতে পারে, এই দুইটা সেফ এক্সিটের মধ্যে তফাৎ আছে। বিষয় হচ্ছে যে মামলা মোকদ্দমায় জড়ানো হবে কিনা, যে অভিযোগগুলো রয়েছে, মূলত এটাই। বিদেশ যাওয়ার বিষয়টি পরে। এখন বিষয় হচ্ছে, দেখুন, সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা, তার ব্যাংকের সম্ভবত ডিএমডি ছিলেন না কেএমডি ছিলেন, গ্রামীণ ব্যাংকে কি ছিলেন, যা হোক, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে। 800 উপরে শিশু মারা গেল, ফর্মাল ডিক্লিয়ার, যেটি 1.5 থেকে 2,000 মানুষ আনঅফিসিয়ালি আমরা যেটা জানি যে শিশু হামে আক্রান্ত হয়েছে, কারোর বিরুদ্ধে কোনো মামলা করা গেল না। কেন? এটা একটা সেফ এক্সিট। সবাই কি শক্তিধর? তেমন শাহাবুদ্দিন সাহেব
নিশ্চয়ই তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ছিল, তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই তো আমরা জানি। হ্যাঁ, এগুলো নিয়ে তো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা দরকার নেই, যেটা আপনি বলেছেন যে এগুলো আমরা পত্রিকা কল্যাণে সবাই জানি। তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের সত্যতাও অনেক ক্ষেত্রে আছে, এটা আমরা ধারণা করতে পারি, কিন্তু সেইগুলো নেওয়া হবে কিনা সেটি অনেক অনেক বড় প্রশ্ন। তবে অবশ্যই শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে আন্ডার টেবিল কোনো একটা ডিল হয়েছে, এটা আমি মনে করি, এটি আমার ধারণা। এখন কি হবে না হবে আমি জানি না, এখনো পর্যন্ত যেটি মনে হচ্ছে। ওকে, ফলে আমাদেরকে মানে আমি এই জায়গাটা একটু অ্যাড করছি ওনার কথায়, যেটা হলো যে আমি আবারও বলছি যে এটা শাহাবুদ্দিন চুপ্পু, হ্যাঁ, এটা ট্রানজিশন পিরিয়ডে উনি দায়িত্ব পালন করছেন। অনেক কথা আছে যে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে গেছিলেন কি দেন নাই, এটা নিয়ে একটা বিতর্ক আগে হয়েছে ওনাকে নিয়ে। কিন্তু বিএনপির এমন কিছু তার কাছে কোনো জায়গায় ধরা নেই যে উনি বিএনপিকে এই জায়গাটাকে উদ্ধার করে দিয়েছেন। কথার কথা, যেমনটি উনি বলছিলেন, যে কেউ বলতে পারে যে ডক্টর ইউনূস একটা নির্বাচন করে দিয়ে গেছেন, ওই নির্বাচনের ফলে বিএনপি তার অধীনে একটা নির্বাচনেই 2/3 মেজরিটি নিয়ে পাওয়ারে আসছে, কিংবা উনি দেখা করে কথা বলেছেন তারেক রহমানের সাথে নির্বাচনটা আগে ভাগে দিয়ে দিয়েছেন, আরো পরে দিলে হতো, এরকম অনেক কথা হতে পারে। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তো কিছুই করেন নাই, মানে এই জাতীয় কোনো বিষয় দৃশ্যমান বিএনপির জন্য কৃতজ্ঞতা থাকতে পারে, বিএনপির জন্য উনি দৃশ্যমান কিছুই করেন না। এই জন্য আমি বলতে চাই বিষয়টা কি, আওয়ামী মনে হয়তো রাষ্ট্রপতির মুখ থেকে জিয়াউর রহমান সাহেবকে এটা সবাই বলে না, এটার মাধ্যমে কি বিএনপি আসলে, আপনি আরেকটা সাংবাদিক হিসেবে একটা জিনিস খেয়াল করেন যে আসলেই কি এই তার মুখ দিয়ে এই কথাগুলো বিএনপি বলিয়ে সত্যি সত্যি কি কিছু অর্জন করতে পারছে? আমি তো মনে করি যে এটা দেশের মানুষ 5 মাস কেন রাখলো জাহিদ ভাই? দেশের মানুষ 5 মাস কেন রাখলো? না, 5 মাস, 1 মাসের মধ্যে তো স্যাটেলাইট করা যেত। সেটা আপনি প্রশ্ন তুলতে পারেন যে 5 মাস কেন 1 মাসে সেটেল করা যেতে পারে, এটা করতে পারেন। কিন্তু না, এখানে ওই যে একটা কথা বলা হয় যে 6 মাস থাকলে হয়তো আগামী নির্বাচনের সময় বিএনপির রাষ্ট্রপতি ক্ষমতায় থাকবেন, এটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন। এটা অনেকে এই যুক্তি 2 মাস পর করলেও হতো না, 2 মাসের জায়গায় 6 মাসের কথা শোনা। কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি যে বিএনপির এমন কোনো ধরা নেই তার কাছে যে শাহাবুদ্দিন চুপ্পুরকে এই ফ্যাসিলিটিস দিয়ে তার সাথে এই আন্ডারস্ট্যান্ডিং এ এসে তাকে সেফ এক্সিট দিতে হবে। সুতরাং এইখানে ব্যক্তি হিসেবে কারো কোনো তার পছন্দ থাকতে পারে, বাট সরকার হিসেবে বিএনপির এইরকম কোনো বিষয় নেই যে শাহাবুদ্দিন চুপ্পুকে বিশেষ সুবিধা দিয়ে করতে হবে। বরং আমি যেটা বলবো যে মানুষের একটা চাহিদা আছে, আমি সাধারণ মানুষের সেন্টিমেন্ট হিসেবে, আপনি যদি সোশ্যাল মিডিয়া বলেন, এমনি আলাপ আলোচনা বলেন, আমরা তো ক্রস সেকশন অফ পিপলের সাথে মিশি, তাদেরই হলো যে উনি যদি সত্যি সত্যি জালিয়াতির সাথে, মানে প্রেসিডেন্টের টাইমটা বাদ দিয়ে তার আগে যদি ইসলামী ব্যাংক জালিয়াতির সাথে উনি জড়িত থাকেন, তাইলে তার বিচার হোক, বিএনপি সরকার তার বিচারে যাতে সহযোগিতা করে, কোনো ধরনের বাধা সৃষ্টি না করে, এইটা মানুষের চাহিদা আছে। এবং এটাই শুধুমাত্র এক রাষ্ট্রপতি ইস্যু না, তো বিএনপির ওপর তো যারা সংসদের বিরোধী দল আছে, না, রাষ্ট্রপতি উনি একটা ভাইটাল পারসন। সুতরাং এই লেভেলের লোক যদি একটা বড় ধরনের অপরাধ করে, একটা সাধারণ লোক একটা অপরাধ করা এক বিষয়, আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পদে থেকে কিংবা এই পর্যায়ে আপনি গেছেন, কিন্তু আপনার অতীত বলে আপনি এই ধরনের অপরাধ করে আসছেন, সেটার বিচার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা হইতেই হবে, দৃশ্যমান করতে হবে নিশ্চয়ই। না, এটা বিএনপির এইখানে সহযোগিতা করার উচিত, যে এটা স্পষ্ট, যেহেতু একটা বিতর্ক উঠেছে এবং ওনার ভূমিকা নিয়ে প্রশ্ন আসে, সুতরাং বিএনপির সহযোগিতা করা উচিত যাতে বিচার প্রক্রিয়াটা কারেক্টলি হয়, ওনার ব্যাপারে জাস্টিস হয়, আমি ল্যাঙ্গুয়েজটা বলবো ন্যায় বিচার হয়, ওনাকে মুক্তি দিয়ে ন্যায় বিচার থেকে কাউকে বঞ্চিত করা না হয়। ন্যায় বিচারের স্বার্থে বলেন বা অন্য কোনো যাবতীয়ভাবে দেশের রাষ্ট্র পরিচালনা বলেন, সেই জায়গা থেকে তো জামায়াত বলেন বা এনসিপি বলেন, কাউকে তো বিএনপির ভরসা দেখতে পাচ্ছি না আমরা। বিশেষ করে যদি বিএনপি তাদের দেশ নিরাপদ নয় এমন কথা তো সরাসরি বলছেন, এবং একই সঙ্গে এটাও বলছেন তারেক রহমানের আশপাশে ভালো কেউ নেই। আপনি শুনুন, জি আমরা শুনে আসছি, আমরা নাসির সাহেবের বক্তব্যটা শুনুন, এনসিপির মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি। সবচেয়ে যারা খারাপ লোক তাদেরকে হলো পার্লামেন্টে নিয়ে গিয়েছেন। আমরা যখন ছবিতে দেখি তারেক রহমানের আশেপাশে সবচেয়ে অভদ্র লোকগুলা তারেক রহমানের আশেপাশে থাকে। আওয়ামী লীগ এই প্রতারণার রাজনীতি করে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনারা যদি একই পথ অনুসরণ করেন, আপনাদের পরিণতি তাদের চেয়েও খারাপ হবে। শুধু ক্ষমতার দ্বন্দ্বে, টাকার দ্বন্দ্বে, চাঁদাবাজির দ্বন্দ্বে, দখলের দ্বন্দ্বে নিজেদের 118 জন নেতা কর্মীকে হত্যা করতে পারে, তাদের হাতে এই দেশ নিরাপদ থাকতে পারে না।
আমরা শুনছি এটা দেখেন, আমি যদি এটার ব্যাপারে মন্তব্য করতে বলেন, আপনার মন্তব্য শোনার আগে আমাদের সাথে যেহেতু জাকির হোসেন আছেন, জাকির হোসেন ভূঁইয়া, তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করি। যদি জাকির হোসেনকে পেয়ে থাকি তাহলে ওনার কাছ থেকে বরং শোনা দরকার যে যেহেতু এনসিপির নেতারা বলছেন যে তার আশপাশে কে, জাকির হোসেন, তারেক রহমানের আশপাশে কে, সবই নাকি খারাপ মানুষ। কে বললেন কথা? নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, এখন বিষয়টা হলো কি, আসলে ধরেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তো আসলে অনেক কিছুই দেখতে পাচ্ছি আমরা। বিএনপি দীর্ঘ 32 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিল, এবং বাংলাদেশের জনগণ সেই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই দল বাংলাদেশের জনগণকে পরিচালনার দায়িত্বের মধ্য দিয়ে উনি কাজ করছেন, এবং এই বাংলাদেশকে কিভাবে আগামী দিনে প্রতিটা সেক্টরে একটা অবস্থান তৈরি করা যায় সেইভাবে কাজ করছেন। এখানে আশেপাশের বিষয়গুলি অনেকেই আছে। এখন জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর নামে যদি কোনো কথা বলা যায়, যদি সমালোচনা সেটা ভুল হোক করা যদি যায়, পত্রিকা এবং বিভিন্ন নিউজের হেডলাইন হতে পারে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আমরা ইতিপূর্বে দেখেছিলাম উনার বিরুদ্ধে যিনি নির্বাচন করেছিলেন তিনি তার নামের উপরে বলছেন যে আমি উনার অপোজিট পার্টি। সো এই বিষয়গুলি আসলে ওইখানে একটা মুখরোচক বিষয় বলা যায় বিকজ অফ জনাব তারেক রহমানের নামের উপরে বলতে গেলে। তো সেই হিসাবে আসলে অনেকেই অনেক কিছু বলা যায়। জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তিনি দেশ কিভাবে পরিচালনা করা হবে এবং দেশের মানুষের কল্যাণের জন্য উনি কাজ করছেন, করে যাবেন, এবং আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন উনি দেখছেন এবং সেইভাবে উনি কাজ করে যাচ্ছেন। এখানে কে কি বললেন, কিভাবে বললেন, এটা আসলে মুখ্য বিষয় বলে আমরা মনে করি না। ওকে, জাকির হোসেন, আপনার কাছে আমি আবারও আসবো, কারণ এই হবিগঞ্জের সমাবেশ শেষ করে যে এনসিপির পদযাত্রা হয়েছে সেই পদযাত্রায় কিন্তু এনসিপি হামলার শিকার হয়েছে। আমি আপনার কাছে আসবো এবং দেখবো সে ছবি, এবং একই সঙ্গে এনসিপি নেতারা কী ধরনের বক্তব্য দিয়েছেন সেই হামলার শিকারের উপরে, যুব দলের উপরে এবং ছাত্র দলের উপর অভিযোগ এসছে। আমি আপনার কাছে আবারও আসবো, তবে এই ফাঁকে আমি বরং সালাউদ্দিন আইয়ুবীর কাছ থেকে একটু শুনতে চাই, বুঝতে চাই, যদি এনসিপি নেতাদের মুখপাত্রের কথা এই সত্যি হয় তাহলে সংসদের 2/3 মেজরিটি, মানে 2/3 লোকজন সব খারাপ। দেখুন, ভালো খারাপের বিষয়টি তার কর্মের মাধ্যমে প্রকাশিত হয়। বাংলাদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকে, তিনি তার কর্মের মাধ্যমে দেশকে কি বার্তা দিতে চায়। আসলে আমি বলবো বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে যেই ধরনের সংস্কৃতি দেখেছে, সেই সংস্কৃতির অনেক কিছু থেকে প্রধানমন্ত্রীর দল এখন পর্যন্ত বের হয়ে আসতে পারেনি। এই জায়গাতেই কিন্তু প্রশ্ন থেকে যায়। ধরুন, গত কয়েকদিন আগে যে 12টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে লোক নিয়োগ হলো, সরাসরি দলীয় লোক নিয়োগের এই ঘটনা আমি মনে করি বাংলাদেশের মানুষকে মারাত্মকভাবে হতাশ করেছে। এটা প্রথম আলো দেখবেন একটা বড় ফিচার করেছে, ভিডিও বক্তব্য দিয়েছে তারা, সেটাতে উল্লেখ করেছে কি কারণ হতে পারে এই পদায়নের বা এই ধরনের অভিযোগ। সালাউদ্দিন আইয়ুবী, এটাও তো পাওয়া যায় অন্তর্বর্তী সরকারের সময়ে দল বেঁধে জামায়াত এনসিপির নিয়োগ। জি, বুঝতে পারিনি। মানে একই ধরনের অভিযোগ তো মানে জামায়াত এবং এনসিপির বিরুদ্ধে পাওয়া যায় যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনূস সরকারের সময় এরকমই নাকি দল বেঁধে বেঁধে নিয়োগ হয়েছে জামায়াতের লোকজনদের এনসিপির বিভিন্ন পদে পদে। হ্যাঁ, এটা তো একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। অন্তর্বর্তীকালীন সরকারে কারা ছিল, কাদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পরিচালিত হয়েছে, এটা বোঝা যায় হলো পরবর্তী সরকারে আসলে, অর্থাৎ বৃক্ষ ফলটা দেখলে। ওই সময়ের উপদেষ্টা ছিলেন যিনি, তিনি এখন মন্ত্রী, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, বুঝাই যায় ওই সময় কারা ছিল। ওই সময়ের যিনি প্রধান আইন কর্মকর্তা ছিলেন তিনি এখন আইনমন্ত্রী। খুব স্পষ্ট, এরকম উদাহরণ দিলে বেশ কিছু উদাহরণ দেওয়া যাবে, স্পষ্ট বোঝা যায় যে ওই সময় কারা দেশ পরিচালনা করেছে, কাদের নিয়ন্ত্রণে ছিল, কাদের মাধ্যমে সেটা পরিচালিত হয়েছে। আমি ওই ইস্যুতে যেতে চাচ্ছি না। আমি যেতে চাচ্ছি এই যে দলীয়করণের প্রচেষ্টা, আপনি সিটি কর্পোরেশনের সবগুলোতে প্রশাসক দিয়েছেন বলেছেন, এটা একটা প্রক্রিয়ার কারণে হয়েছে। 56টি ইয়েতে জেলা পরিষদের প্রশাসক দিয়েছেন, দলীয় প্রশাসক দিয়েছেন, 12টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রশাসক দিয়েছেন, বিভিন্ন পদে করেছেন, দায়িত্ব দিয়েছেন আপনারা। অধিকাংশই হলো অতিরিক্ত সচিব পদমর্যাদার এই জায়গায় এরকম ব্যক্তিদের প্রদান করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে কত দূর আছে। এতে তো গত 17 বছরের যে ফেসিবাদ,
সেই ফেসিবাদের সময় এই ঘটনাগুলো ঘটেনি। এইগুলো মানুষকে বলে দেয়, ইন্ডিকেট করে দেয় যে সর্বত্র একটা দলীয়করণের প্রক্রিয়া চলছে। এবং এই যে রাষ্ট্রীয় পর্যায়ে এই ধরনের দলীয়করণের প্রক্রিয়া মূলত তৃণমূলকে উৎসাহিত করে সব জায়গায় দলীয়করণ করতে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ফ্যামিলি কার্ডের জন্য এখন প্রতি ওয়ার্ড থেকে 15 জন করে ফ্যামিলি কার্ড যারা পাবেন তাদেরকে বাছাই করার জন্য লোক নিয়োগ হচ্ছে, সরাসরি এসে ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি সভাপতি এসে বলছে এটা তারেক রহমানের প্রজেক্ট, এই প্রজেক্টে তারেক রহমানের লোক ছাড়া কাউকে কোনো দায়িত্ব দেওয়া হবে না। এটা মানে 15 জন করে প্রতি ওয়ার্ড থেকে দেওয়ার কথা, 15 জনের তালিকা দিয়ে বলছে এর বাইরে কোনো তালিকা আপনি নিতেই পারবেন না। বাধ্য হয়ে উপজেলা প্রশাসন নির্ধারিত টাইমের পরে আরো একদিন, পরবর্তীতে 2 দিন সময় বাড়িয়েছে, পুলিশ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তালিকা সংগ্রহ করতে হয়েছে। জি, সালাউদ্দিন আইয়ুবী, আপনার অভিযোগগুলো একেবারে পরিষ্কার। আমি নিশ্চয়ই জাকির হোসেনের কাছে জানতে চাইবো, একই সঙ্গে এটা নিয়ে বিশ্লেষণ জাহেদ চৌধুরী এবং মঞ্জুল আলম পান্নার কাছ থেকেও শুনতে চাইবো। তবে এই ফাঁকে ছোট্ট একটা বক্তব্য শুনে আমি বিরতিতে যেতে চাই। যে কথাটা বলছিলাম যে এনসিপির পদযাত্রায় হামলা হয়েছে, সেই হামলার পর এনসিপি নেতারা কি বক্তব্য দিয়েছেন এবং সম্ভব হলে সেখানকার ছবিগুলো আমি একটু দেখতে চাইবো। ছোট্ট করে দেখে আমি পরে অংশ দিতে চাই। আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য। তখন সদর হাসপাতালের সামনে ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী, এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। আমি একটা বিরতি নেবার পর ফিরে আসা জানতে চাইবো এই বিষয়টি, যে আসলে এই সরকারও কি বিগত সরকারগুলোর মতো একইভাবে দলীয়করণ করে যাচ্ছে, আর বিরোধী জোটের সদস্যদেরকে কি নিরাপত্তা দেওয়া যাচ্ছে কিনা। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমি খুব বেশি সময় হয়তো পাবো না। সালাউদ্দিন আইয়ুবীর কাছে যাওয়ার আগে জাকির হোসেন ভূঁইয়ার কাছে ছোট্ট করে জানতে চাইবো, যেটা দেখছিলেন যে এনসিপির পদযাত্রায় যুবদল এবং ছাত্রদলের প্রতি অভিযোগ এসছে, কেন বিরোধী জোটের নেতাদের আসলে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না? জাকির হোসেন ভূঁইয়া, এই বিষয়টি আসলে ধরেন নিরাপত্তার বিষয়টি এখানে যারা এখন যদি এমন হয়, যদি আমি একটা অনুষ্ঠান করি এবং সেখানে যদি আমি নিজে যদি উস্কানিমূলক বক্তব্য রাখি, সে ধরনের কোনো প্রেক্ষাপট সেখানে হয়েছে কিনা সেটা আমরা দেখিনি, আপনাদের এখানে শোনা যায় নাই। এটা হলো এক বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো আসলে এনসিপির বিভিন্ন জায়গার মধ্যে তাদের অবস্থান এমন তৈরি করতে চায় যে সেখানে যেন একটা দাঙ্গা হাঙ্গামা হয় এবং সেটা একটা নিউজ হয়, সেই নিউজের মধ্য দিয়ে সেটা নিয়ে রাজনীতি করা যাবে, 5-7 দিন রাজনীতি করা যাবে, এই একটা উপলক্ষে তাদের কাজ করে। তবে এখানে যদি সেই ধরনের কোনো অন্যায় ঘটে থাকে, অবশ্যই আমি মনে করি এবং যেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে এবং নেওয়া উচিত। যদি প্রশ্ন তো সেই জায়গায়, জাকির হোসেন ভূঁইয়া, প্রশ্ন তো সেই জায়গায়, যদি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, কোনো অ্যানার্কি তৈরি হয়ে থাকে, সেখানে তো আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। যুবদল ছাত্রদল সেখানে কি করে? যুবদল ছাত্রদল সেটা আমরা বলছি, এখানে বাস্তবতা তারা কি আদৌ কোনো যুবদল ছাত্রদলের কোনো প্রতিনিধি কিনা সেটা দেখার বিষয় কিন্তু আছে, সেটা কিন্তু আমরা দেখি নাই এখানের মধ্যে। আরেকটা বিষয়, আমার ভাই যে কথাটি বললো যে ফ্যামিলি কার্ডের এখানে আসলে মিথ্যার উপরে দিয়ে কোনো জিনিস শেষ হওয়া যায় না, কিন্তু মিথ্যা কোনোদিন সত্যে রূপান্তরিত হতে পারে না। ফ্যামিলি কার্ড কোথাও বিএনপি বা কোনো দলীয় কোথাও কোনোভাবেই ফ্যামিলি কার্ডের ফাংশন কেউ করে না, এবং এটা উনি মিথ্যা কথা বলেছেন। কারণ আমার জানা মতে আমার এলাকায় এখানে সমাজসেবা অধিদপ্তর তাদের দায়িত্ব পালন করছে, এখানে দলীয় কোনো ব্যক্তি সেখানে কোনো প্রাধান্য সুযোগ নাই। আর যিনি একটা কথা বলেছেন যে এখানে 12 জন লোককে নিয়োগ দেওয়া হয়েছিল, যোগ্য প্রার্থীদেরকেই নিয়োগ দান করা হয়েছিল। দীর্ঘদিন যারা মাঠে ছিল, যাদের যোগ্যতা আছে, তারাই সেখানে নিয়োগ পাবে। এখানের মধ্যে নিয়োগের মধ্যে এখানে কোনো ধরনের পলিটিক্যাল। অসংখ্য ধন্যবাদ জাকির হোসেন ভূঁইয়া, আপনার বক্তব্য একদম পরিষ্কার। সালাউদ্দিন আইয়ুবী, আমরা না হয় দেখছিলাম এনসিপির বিষয়, আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, সেখানে ছাত্র শিবির কি করছে? একেবারেই তো দেখা যাচ্ছে প্রক্টোরিয়াল বডি, পুলিশ, সবার উপস্থিতির সামনে ছাত্রলীগ ট্যাগ দিয়ে দফায় 3 দফা পেটানো হচ্ছে, অ্যাম্বুলেন্সও পেটানো হচ্ছে। পার্থক্য কি ছাত্র শিবিরের সাথে ছাত্রলীগের? এখানে কি ছাত্র শিবির ছিল? আপনি কি দেখেছেন? এখানে সালাউদ্দিন আম্মার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি এখন জিএস, তিনি এই কাজ করেছেন, ছাত্র শিবির সেখানে করেনি। কাদের মনোনীত প্রার্থী?
সে ছাত্র শিবিরের না, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেখানে আন্দোলন করেছে এবং পরবর্তীতে আমার কার প্রার্থী ছিলেন? সরাসরি না কি সমর্থন ছিল না? শিবিরের প্রার্থী ছিলেন না তিনি। ওকে, সমর্থন নাই? না, সমর্থন ছিল না। শিবিরের তো আলাদা জিএস প্রার্থী ছিল, সে পরাজিত হয়েছে। আর সালাউদ্দিন আম্মার বিজয়ী হয়েছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল এবং স্বতন্ত্র করে নির্বাচন করেছে। ওকে, আপনার বক্তব্য একদম পরিষ্কার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, সালাউদ্দিন আইয়ুবী এবং জাকির হোসেন ভূঁইয়া। একেবারে সময় শেষের দিকে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত এবং মন্তব্যের জন্য। জাহেদ চৌধুরী এবং মঞ্জুর, আসলে আপনি অনেকগুলা প্রসঙ্গ নিয়ে আসছেন, তো এই অনেকগুলা প্রসঙ্গ এখন কোন বিষয়ে বলবো আমি ছোট করে বলি। যদি হবিগঞ্জের যে ঘটনাটার কথা নিয়ে আসছেন, হবিগঞ্জের ঘটনাটা যদি বলি, যে এনসিপির বক্তব্য আপনারা যতটুকু শুনিয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস সালামের বক্তব্য আমরা যতটুকু শুনলাম এই অনুষ্ঠানে বসে, অবশ্যই এখানে উস্কানি ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। যে উনি তারেক রহমানের পাশে সবচেয়ে অভদ্র লোকগুলো, তো এটা যদি বলেন তাইলে একটা প্রধানমন্ত্রী, আপনার যে বয়স, আপনার যে তারুণ্য, ওইখানে তো ওই বয়সের ওই তারুণ্যের লোকজন ওইখানে আছে, তো এটা উস্কানি ছিল। তাই বলে আপনি তাদেরকে ধরে মারবেন, পিটাবেন, সেটাও গ্রহণযোগ্য নয়। যারা এই কাজ করছে এটা নিশ্চয়ই নিন্দনীয় কাজ করছে এবং তাদের বিচারের আওতায় আনা উচিত। যে যারা সার্জিস কিংবা পাটোয়ারি কিংবা ওইখানকার সদস্য সচিব যে আছে তাকে আহত করেছে, আমরা দেখেছি তার ছবি, এটা অন্যায়। কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখছি এই আচরণগুলা একটু মানে বিভিন্ন পক্ষ থেকেই, যেমনটি আপনি রাজশাহী ইউনিভার্সিটির কথা বললেন, এইখানে যেমন শিবির কিংবা শিবির সমর্থিত লোকজনের আচরণটা আমরা দেখেছি কালকে, আবার এনসিপির উস্কানিটাও দেখলাম, আবার ছাত্রদল, যুবদল, আমি ছাত্রদলের এখানকার সভাপতির বক্তব্য দেখেছি, সে বলছে যে এরকম যে এখানে উস্কানি ছিল, উস্কানি করলে জনতা তো এটা প্রতিরোধ করবে, তবে আমরা করি নাই, এটাতে যুবদল ছাত্রদল জড়িত নয়। হ্যাঁ, জনতা হয়ে যায় অনেক সময় যুবদল ছাত্রদল, সেটা আমরা দেখি। তো এই যে বিষয়গুলা, এখন এখানে একটু দেখারও বিষয় আছে যে এই উস্কানিগুলোর পিছনে কারা আছে, কারা এটা করছে। এবং আলটিমেটলি আপনি দেখেন যে জুলাই বিপ্লবকে মেলাইন করার জন্য এই মানুষের আত্মত্যাগ, সারা দেশের 1400 লোকের আত্মত্যাগ, ছাত্র যুবকদের আত্মত্যাগ, যাদের উপর ভিত্তি করে আপনি রাজনীতি করছেন, আপনারা করছেন, তাদের এটাকে অনেক সময় মেলাইন করা হয় এই সমস্ত অ্যাক্টিভিটিজের মাধ্যমে। এবং যারা এটার সুফল হিসেবে ক্ষমতায় আসছেন, তারাও এটা যদি আচরণ করেন, তাইলে তো আমরা রাজনীতিতে পরিবর্তন দেখতে পাবো। সংক্ষেপে জনি রাজশাহীর প্রসঙ্গটি নিয়ে আসে, আপনি বলুন, আমি একটু যাই না। শুনুন, অনলাইন সেটা হচ্ছে যে হবিগঞ্জে যে ঘটেছে, প্রথমত এটা নিন্দনীয়। আমরা কেউ চাই না এই রাজনীতি থেকে বেরিয়ে আসবে, এটাই তো 5 আগস্ট আন্দোলনের মূল স্পিরিট ছিল, তাই না? তো তারাই সেটি বেশি করছে, অবশ্যই নিন্দনীয়। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, রাজশাহীতে যেটা হচ্ছে, ওখানে কোনো সরকার আছে, কোনো প্রশাসন আছে? সালাউদ্দিন আম্মার সব কিছুকে বুড়ো আঙুল দেখাচ্ছে, তার যে ঔদ্ধত্য, তার যে সন্ত্রাসী কর্মকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ড, সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে। এবং যেটিকে এর আগে আমরা দেখেছি ইউনূস সরকারের সময় যে মব হয়েছে, এটিকে প্রেশার গ্রুপ বলা হয়েছে। ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে আরও অনেকে মব বলতে চায়নি, এবং মব গত 1.5-2 বছর কারা ঘটিয়েছে। আজকে দেখুন, আমরা এটি চাই না, কিন্তু ইতিহাস কিংবা প্রকৃতি কাউকে ক্ষমা করে না। এখন আজকে তারাই মবের শিকার হচ্ছে। যশোরে দেখুন, একজন রানিং এমপি তিনি মবের শিকার হচ্ছেন, তার মেয়ে মবের শিকার হচ্ছেন। এই যে এনসিপি নেতা, আমি একটা লাইন বলি, এটি তো আজকে ঘটেছে, এর আগের দিন কিশোরগঞ্জে বসে আমাদের মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে বলেন মুজিববাদী সন্ত্রাসী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি, যে তিনি সব প্রশাসক বসিয়েছেন, যেখানে যা নিয়োগ দিচ্ছেন সব লম্পট, চোর, বদমাশ। তার মানে তিনি ওইগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন রাজনীতিবিদকে এই ভাষায় কথা বলছেন এই নেতারা, সেখানে আপনি কি বলবেন? কোথায় আছি আমরা? জি, একেবারে এই অনুষ্ঠান শেষ করতে হবে, তো যাবার আগে অল্প করে ছোট্ট করে 2-1টা অনলাইন পোর্টালের সর্বশেষ আপডেট দেখি, তারপরে অনুষ্ঠান শেষ করতে চাই। প্রথম আলো অনলাইন আপডেট, এখন পর্যন্ত যারা যেটা আপডেট করেছে, যুক্তরাষ্ট্রের এক কোম্পানি থেকেই 13 বছরে আসবে 71,000। এরপরে আছে যশোরে এমপির বাড়িতে হামলা, প্রধান ফটকে তালা, কেউ বের হচ্ছে না, পুলিশ মোতায়েন। এরপরে দেখি অনলাইন কি আছে। এরপরের অনলাইন যেটি আছে সেটা বিবিসি বাংলা মারধরের পর ছাত্রলীগ পরিচয় কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলা, সার্জিস সহ কয়েকজন আহত।
এই আমরা এই দুটি দেখারই সুযোগ পেলাম আসলে অনলাইন পোর্টাল। আর বেশি সময় পাচ্ছি না, অসংখ্য ধন্যবাদ মঞ্জুর আলম পান্না এবং একই সঙ্গে জাহেদ চৌধুরী, আপনারা এই রাতে মূল্যবান সময় মন্তব্য জানিয়েছিলেন। আর এই ছিল আজকে নির্বাচিত খবরে, কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।